মানে অন্যান্য বছরে এইরকমই মোটামুটি থাকে, তার জলীয় দ্রবণে হাইড্রোজেন বন্ধনের গঠন করা হলো, তাহলে সেই যেমনই কোশ্চেন হোক সেই অ্যান্সার দিয়ে আসতে পারবে, যা আসা সেই ভ্যালুটা উল্টো চলে আসবে। ইলেকট্রন পরিবর্তন হয়, সেই সংখ্যাটা গেন বসাতে হবে, ডি বা বসলে হয়ে যাবে। তাহলে অঙ্ক তিনটে জায়গা থেকে দেওয়া হয়। প্রথম চ্যাপ্টার গ্যালভ্যানিক সেল থেকে দেয়, তড়িৎ বিশ্লেষণ থেকে দেয়, এবং কোলরাস ল থেকে অঙ্ক দেওয়া হয়। প্রথম ক্রম এবং শূন্যক্রম বিক্রিয়ার যেরকম বললাম, সেখান থেকে অঙ্ক কিন্তু একটা আসে। প্রশ্ন করার জন্য ওই মৌলগুলোর প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন, রিয়াকশনটাতে কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে, তার কি বর্ণ কীভাবে পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ভাষা দিয়ে, তারপরে অবশ্যই ব্যালেন্সড ইকুয়েশন আমাকে করতে হবে। এই আইসোমারগুলোকে লিখলাম, আর লেখার সঙ্গে সঙ্গে ওই আইসোমারগুলোরই আমি IUPAC নাম করে দিলাম। অ্যালকেন থেকে আমি অ্যালডিহাইড বানাতে পারি কিনা, অ্যালকিন থেকে বানাতে পারি কিনা, অ্যালকাইন থেকে বানাতে পারি কিনা, অনেক সময় ওই লেখাটা কেন হলো ব্যাখ্যা চাইতে হবে, সেই জন্য বারবার পরীক্ষা দিতে হবে। কোশ্চেন হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের কোশ্চেন কখনোই কঠিন হয় না, কোনোবারই কঠিন হয় না। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আমি সৌভিক রয়েছি আপনাদের সাথে, এবং আপনারা যেমনটা জানেন এই গীতাঞ্জলি রেডিও সমস্ত সময় এই কমিউনিটির মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করে থাকে। সেটা হতে পারে শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক অথবা বিনোদনমূলক। আজ মূলত আমরা একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় কেমিস্ট্রি, এবং সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই জন্যই আমাদের আজকের পর্ব টার্গেট উচ্চ মাধ্যমিকের। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনা করার জন্য রয়েছেন ডক্টর ওঙ্কারানন্দ দাস স্যার নগরী সুধাংশু বদনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। স্যারকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার স্যার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে এই সামনের সেমিস্টার, ফোর্থ সেমিস্টার বা চতুর্থ পর্বের আগে একটা শুভেচ্ছা জানাই, এবং সমস্ত অভিভাবকদের আমার পক্ষ থেকে একটা নমস্কার জানাই। আমি আজকে মূলত এই ফোর্থ সেমিস্টারের যে সমস্ত কেমিস্ট্রির যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, সেইগুলো চ্যাপ্টারগুলো বলছি প্রথমে, এবং তাদের নাম্বার বিভাজন, কোনটাতে কত নম্বর আছে, এবং তার প্রশ্নপত্র মান সম্পর্কে আমি কিছু বক্তব্য তোমাদের ছাত্রদের সামনে তুলে ধরছি, এবং কিভাবে এগুলোকে আমরা উদ্রাবো বা কীভাবে মনে রাখবো, কীভাবে সহজ পদ্ধতিতে এটা যাওয়া যাবে সে সম্পর্কে আমি বলছি সম্পর্কে। একদমই স্যার, প্রথমেই যে বিষয়টা উচ্চ মাধ্যমিক জীবনের একটি বড় পরীক্ষা, এবং এর পরবর্তীতে ছাত্রছাত্রীরা একটি বড় ধাপে পা রাখতে চায় তাদের একটি নতুন জীবনে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব তো একদম অন্যরকম। কিন্তু এবছর নতুন সিলেবাস, নতুন কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, তো সেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কেই আপনার কাছে প্রথমে আসবো স্যার। আমি বলি, যেহেতু এটা আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দু রকম পদ্ধতিতে ছিল। ফার্স্ট সেমিস্টারটা ছিল MCQ এবং সেকেন্ড সেমিস্টার ছিল সাবজেক্টিভ। ঠিক এখানেও ঠিক তাই হয়েছে। থার্ড সেমিস্টারে MCQ পরীক্ষা হয়ে গেছে, সবাই রেজাল্টও জানা গেছে। এখন ফোর্থ সেমিস্টারে এই সাবজেক্টিভ পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষা সবাইকে দিতে হবে। সেই লিখিত পরীক্ষায় সিলেবাস অর্ধেকটা হয়ে আছে, অর্ধেকটার উপরে MCQ হয়ে গেছে। যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্টই চ্যাপ্টার। শুধু এটা নয়, এই যে 11 এবং 12-এর সমস্ত চ্যাপ্টারগুলোর বেসিসে উচ্চ মাধ্যমিকে পড়ে বা নানা রকম আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হয়। এবং এখন এই তো মোটামুটি জানুয়ারি মাসেই একটা আমাদের মেন্স পরীক্ষা, যে ইঞ্জিনিয়ারিংয়ের অল ইন্ডিয়া মেন্স, যে জয়েন্ট এন্ট্রান্সের যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, সেটা স্টার্ট হয়ে গেছে, হবে 21 তারিখ থেকে, এবং গোটা 11 এবং 12-এর সিলেবাসের উপর হবে। তার মধ্যে এই যে চ্যাপ্টারগুলি আমি এখন ফোর্থ সেমিস্টার আছে, উচ্চ মাধ্যমিকে কাজে লাগার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু এই সমস্ত প্রতিযোগিতামূলক সব যে পরীক্ষাতে কাজেও লাগবে। একদমই স্যার। কোশ্চেন প্যাটার্নটা যদি স্যার একটু আচ্ছা, আমি বলি। কোশ্চেন প্যাটার্ন মানে আমাদের প্রথমে আমি এর মার্কস ডিস্ট্রিবিউশন ভাগটা বলি। আমাদের
ফিজিক্স এটাতে 3টে মোট চ্যাপ্টার, কেমিস্ট্রির 3টে পার্ট আছে। একটা ফিজিক্যাল বা ভৌত রসায়ন, একটা অজৈব বা ইনঅর্গানিক রসায়ন, আর একটা হচ্ছে অর্গ্যানিক। তার মধ্যে ইনঅর্গানিক ফিজিক্যাল বা ভৌত রসায়নের 2টো চ্যাপ্টার মাত্র আছে। একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, একটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, এটা ফিজিক্যালের পার্ট দুটো। আর ইনঅর্গানিকে বলতে 2টো চ্যাপ্টার আছে, ডি ব্লক এফ ব্লক মৌল, আর একটা হলো জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আর অর্গ্যানিকেরও ঠিক 2টো আর পড়ে আছে মাত্র, একটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার, কার্বনিল গ্রুপের যে কম্পাউন্ডগুলো আছে তার সঙ্গে অ্যাসিড এস্টার আছে, অ্যাসিড বা অ্যাসিড ডেরিভেটিভ আছে, আর নাইট্রোজেন কম্পাউন্ডস আছে। এর মধ্যে আমি নাম্বার বিভাজনগুলো বলে যাচ্ছি, কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার বা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে 5 নম্বর আছে, কেমিক্যাল কাইনেটিক্সে আছে 7 নম্বর, ডি ব্লক এফ ব্লকে আছে 6 নম্বর, কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আছে 5 নম্বর, অ্যালডিহাইড কিটোনে আছে 5 নম্বর এবং নাইট্রোজেন কম্পাউন্ড আছে 7 নম্বর। এটা মোট চ্যাপ্টার ভিত্তিক এই নাম্বার থাকলেও কোশ্চেন যে ফর্ম, সেই কোশ্চেন ফর্মটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেন। মূলত 2 নম্বর এবং 3 নম্বরের সবগুলোই কোশ্চেন। এর মধ্যে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 1-এ সবগুলোই থাকবে 2 নম্বরের কোশ্চেন, 5টা থাকবে, তাহলে 5 দুগুণে 10। টোটাল ফুল মার্কস হচ্ছে 35 বা 35। এটার মধ্যে কোশ্চেন নাম্বার 1-এ থাকবে 5টা কোশ্চেন, তার মধ্যে 2 নম্বর করে 10। কোশ্চেন নাম্বার 2-তে থাকবে 3 নম্বর কোশ্চেন, সেটা 5টা কোশ্চেন থাকবে 15 নম্বর, এবং কোশ্চেন নাম্বার 3-তে থাকবে 2টো কোশ্চেন 5 করে 10 নম্বর। তাহলে মোট 10 আর 15 25 আর 10-এ 35 নম্বর টোটাল এই কোশ্চেনগুলো থাকবে। এখন এই যে 2 নম্বর বা 3 নম্বর, আমি এই 2 নম্বরই মেনশন করছি ঠিকই, মানে একটা কোশ্চেনে সবসময় 3 নম্বরই থাকবে এমন কোনো মানে নাই। সেটা পার্ট মার্কিং হতে পারে, 1+2 এরকম করে কোশ্চেন থাকতে পারে আর কি। সবসময় যে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন মানে পুরো একটা কোশ্চেন লিখতে দিল পুরো সবসময় 3 নম্বরই থাকবে এমন কোনো নাও থাকতে পারে। সেক্ষেত্রে 3 নম্বর থাকতে পারে, বিভিন্ন ডেরিভেশন দিতে পারে, কোনো একটা অঙ্ক দিতে পারে, এরকম 3 নম্বর থাকতে পারে। বেশিরভাগটাই 1+2 বা এরকম স্প্লিট করে নাম্বার দেওয়া হয়। ঠিক 2 নম্বরের কোশ্চেন যে পুরো 2 নম্বর থাকবে এমন কোনো ঠিক নেই, তাদের 1+1 হতে পারে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এইভাবে কিন্তু কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3 যাতে যা আছে তাতে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা করে অরও দেওয়া থাকবে। অর্থাৎ যতগুলো কোশ্চেন হবে প্রত্যেকটার সঙ্গে একটা করে অর পাওয়া যাবে। সুতরাং কোশ্চেন বাছার সে সুযোগ পাবে। ধীরে সুস্থে কোশ্চেনগুলোকে দেখলে, ধীরে ধীরে কোশ্চেনগুলো দেখলে পরে কোশ্চেনে বাছার সুযোগ পাবে। এবারে আমরা কোশ্চেনের যেটা বললাম, কোশ্চেনের যে স্প্লিট, ইলেকট্রোকেমিস্ট্রিতে যে 5টা নম্বর আছে, সেই 5 নম্বরের মধ্যে একটা থাকবে 2 নম্বরের কোশ্চেন আর একটা থাকবে 3 নম্বরের কোশ্চেন। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি একটা 2 নম্বর, একটা 3 নম্বর। কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যায় থাকবে একটা 2 নম্বরের কোশ্চেন আর একটা 5 নম্বরের কোশ্চেন। ওই যে বললাম 5 নম্বর মানে কোটাটা 5 নম্বর নয়, 5 নম্বরের সঙ্গে ভাগ ভাগ করে থাকবে, একটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ডেরিভেশন মিলে সব মিলে স্প্লিট করে করে টোটাল 5টা নম্বর। একটা কখনোই মানে একটা যে কোনো একটা রচনাভিত্তিক কোশ্চেনের মতন কখনোই 5 নম্বর নয়। ঠিক ডি ব্লক এবং এ ব্লকেও টোটাল থাকবে 3টে কোশ্চেন 2 নম্বরের, প্রত্যেকটা 2 নম্বর, কোনোটাতে পুরো 2 নম্বর থাকতে পারে, আবার কোনোটাতে 1 নম্বর হাফ নম্বর পর্যন্ত দেওয়া যায় আর কি। যাই হোক দেয়। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থাকবে একটা 2 নম্বরের কোশ্চেন, একটা 3 নম্বরের কোশ্চেন। সুতরাং এই নাম্বার 3 নম্বর মানে সবসময় 3টেই হবে এমন কোনো মানে নাই, মোটামুটি 1-1-1 হতে পারে, 1-2 হতে পারে, এরকম হতে পারে। অ্যালডিহাইড কিটোনে 5টা নম্বর থাকবে, 1 নম্বরই 5টা থাকে। সেই কোশ্চেনে খুব মজার কোশ্চেন। এখানে সাধারণত যেটা করা হয় 1 নম্বরে 5টা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন দিয়ে দেওয়া হয়, সবগুলো হাফ 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 করে একটা সঙ্গে 5 নম্বর করে আগে যে সিলেবাস করা হতো তাতে করে দিয়ে দেওয়া হতো। 1 নম্বরের এই 5টা কোশ্চেন দেওয়া হতো, হাফ হাফ করে এই করে দেওয়া হতো 1 নম্বর করে। নাইট্রোজেন কম্পাউন্ডে আছে মোট 7টা নম্বর। 7 নম্বরের মধ্যে 2টো কোশ্চেন থাকবে 2 নম্বরের আর একটা কোশ্চেন থাকবে 3 নম্বরের। এইভাবে কোশ্চেনের যে বিভাজন, সেই বিভাজনটা এইভাবে ডিস্ট্রিবিউশনটা হয়ে আছে গোটা কোশ্চেনে। যেহেতু এবারে আমাদের কোশ্চেন প্যাটার্নটা নতুন, কিন্তু এরকম কোশ্চেন কিন্তু মানে অন্যান্য বছরে এইরকমই মোটামুটি থাকে, ওই 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর। এর সঙ্গে আগে থাকতো কোশ্চেনে যেটা এমসিকিউ থাকতো, এই বছর এমসিকিউটা থার্ড সেমিস্টারে পুরোপুরি নিয়ে নেওয়ার জন্য কোনো এমসিকিউ লেভেল থাকবে না, সবগুলো ডেসক্রিপটিভ কোশ্চেন হবে। এতে ঘাবড়ার কোনো কিছুই নেই, শুধু লেখার উপরে একটু জোর দিতে হবে এবং
ঠিকঠাক করে চিন্তা ভাবনা করে যদি সিস্টেমেটিক লেখা যায় তাহলে কিন্তু এইখানে কোনো সমস্যা হওয়ার কোনো কথাই নয়। এটুকু কোশ্চেন ব্যাপার। এবারে কোশ্চেনের তো একটা প্যাটার্ন থাকে, কোশ্চেনের নাম্বার বিভাজন আপনি বললেন। এবারে ধরুন কোনো একজন ছাত্রছাত্রী বড় একটা কোশ্চেন কে মুখস্থ করে গেছে, সেই কোশ্চেনটাই হয়তো 2 নম্বরে এসছে, তখন সে কিভাবে লিখবে? অ্যাকচুয়ালি কেমিস্ট্রি তো একটা পিওর বেসিক সায়েন্স, এখানে বিরাট বড় কোশ্চেন কিছু আসে না। যদি আসে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন আসতেই পারে। যেমন আমি এই কেমিক্যাল কাইনেটিক্সের যা সাধারণত আণবিকতা এবং কাকে বলে, মলিকুলারিটি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য আছে কি, কেমন কি হয়, এরকম ধরনের কোশ্চেন, অথবা সন্ধিগত অবস্থার তত্ত্ব লেখো, এরকম ধরনের কোশ্চেন খুব কমই আসে। তবে বেশিরভাগটাই কেমিস্ট্রিতে ওই ছোটো 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 কোশ্চেনগুলোকে ফর্মেট করা হয়। এর অনেক বড় কোশ্চেন এখানে কিছু দেওয়া হয় না, মোটামুটি সবগুলোই খুব ছোটো ছোটো আকারের কোশ্চেন দেওয়া হয়। একটা কোশ্চেন খুব বেশি হলে 5 থেকে 6 লাইন মতো লেখার প্রয়োজন হয়, এর থেকে বেশি লেখার প্রয়োজন হয় না। এখানে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে এখানে আছে, যেমন একটা ব্যাখ্যামূলক কোশ্চেন যেমন কার্বনীয় যৌগ থেকে আছে, যেমন 3টে বিভিন্ন অ্যামিনগুলো আছে, এই অ্যামিনগুলোর যদি বলা হয় বেসিসিটি বা ক্ষারকীয়তা ক্রম ব্যাখ্যা করো, তখন কিন্তু সেগুলোকে আমাদের কী কী দেওয়া, কী কী অ্যামিন আছে সেগুলো দেখা হলো, সেগুলোর তাদের স্ট্রাকচার লেখা হলো। সেই স্ট্রাকচার লেখার পরে সেগুলোর যদি জলীয় দ্রবণে বলে তার সঙ্গে তার জলীয় দ্রবণে হাইড্রোজেন বন্ধনের গঠন করা হলো। তারপরে তাদের কনজুগেট বেসিসিটি পারপাস স্টেপ ওয়াইজ বলে দিয়ে যেগুলো সাহিত্যের ক্রম সেইভাবে ব্যাখ্যা করা, ওটাও মোটামুটি ওই 6-7 লাইনের মধ্যে হয়ে যাওয়ার কথা। খুব বেশি বড় ঠিকঠাক যদি গুছিয়ে লেখা যায় 6-7 লাইনের বেশি হয় না, এগুলো হয় না আর কি। কিন্তু বড় কোশ্চেন সে যেমন পড়লো, যেমন যে একটা সবসময় বড় কোশ্চেনটা পড়েই সেখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসে। যেমন আমি বললাম এখনই অ্যামিনের যে এটা ক্রম যদি মনে রাখে, অনেক সময় অ্যামিনের ক্রম লেখো বলে আসে, আবার অ্যামিনের ক্রমটা দিয়ে দিল নিয়ে বললো যে ব্যাখ্যা করো বলে আসে, এইভাবে কোশ্চেনটা আসে। সুতরাং বড় কোশ্চেন পড়ে রাখা সুবিধা আছে, যেগুলো পড়ে রাখলে ছোটো ওখান থেকেই ওর কনসেপশন যদি তৈরি হয় তাহলে সেই যেমনই কোশ্চেন হোক সেই অ্যান্সার দিয়ে আসতে পারবে। তোমরা তো ছাত্রছাত্রীরা সেই অ্যান্সার দিয়ে আসতে পারবে। যদি তোমাদের এই একটা বড় কোশ্চেনের আর্টিকেল কোশ্চেনটা যদি তোমাদের ধারণা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এইটুকু। একদমই স্যার। আর ইলেকট্রোকেমিস্ট্রি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা বলি, এই চ্যাপ্টারটাই যদি একটু ব্যাখ্যা আচ্ছা বলি, করেন। আমি একটা করে চ্যাপ্টার ধরে ধরে একটু করে অ্যানালিসিস করে করে যাচ্ছি, সুবিধা হবে, একদম ঠিক আছে? একদম। যেমন ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, এই তড়িৎ রসায়নের টোটাল 3টে ভাগ আছে, এর সাব পার্ট আছে। একটা হচ্ছে গ্যালভ্যানিক সেল, একটা হচ্ছে তড়িৎ ইলেকট্রোলাইটিক সেল, আর একটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা সম্পর্কে ধারণা। ইলেকট্রোলাইটিক যেটা গ্যালভ্যানিক সেল, সেটা মূলত হচ্ছে ব্যাটারি আমাদের যে ব্যবহার করি সেই ব্যাটারিগুলো কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ব্যাটারি কারেন্ট উৎপন্ন হয়, ডিসি কারেন্ট উৎপন্ন হয়, তার সংক্রান্ত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া থাকে। সেখানে জানতে গেলে কতগুলো থিওরি আছে, যেমন সেখানে গিবস ইকুয়েশন আছে, সেখানে নার্স ইকুয়েশন আছে, সেখানে একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে কিন্তু জানতে হবে। এবং সেখান থেকে ইলেকট্রোড পোটেনশিয়াল বার করার জন্য যে IUPAC মেথড আছে সেগুলো একটু জানতে হবে। যেমন যে সবসময় আমরা ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে রিডাকশন পোটেনশিয়াল ফর্মে যদি লিখি, আমরা রিডাকশন পোটেনশিয়াল ফর্মে যখন লেখা হয় তখন যা রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা নেগেটিভ সেটা সবসময় অ্যানোড, বেশি যেটা বেশি নেগেটিভ সেটা অ্যানোড, এবং তার থেকে যেটা কম্পারেটিভলি পজিটিভ সেটাকে ক্যাথোড হিসেবে বিবেচনা করা হবে। এবং আইপি সিস্টেম অনুযায়ী ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এইভাবে তাকে রিপ্রেজেন্ট করতে হয়। যদি কোনো সময় ওই ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা একটা অক্সিডেশন পোটেনশিয়াল অক্সিডাইজ ফর্মে থাকে আর একটা যদি রিডিউস ফর্মে থাকে, তাহলে দুটোকেই রিডিউস ফর্মে কনভার্ট করে নিতে হয়। কনভার্ট করে না নিলে কিন্তু ওই যা লেখা IUPAC লেখার সময় কিন্তু একটু অসুবিধা হয় আর কি, কারণ ওটা তখন ভ্যালুটা যা আসা সেই ভ্যালুটা উল্টো চলে আসবে। সেই কারণে কতগুলো জিনিস এখানে মনে রাখতে হবে। যেমন ব্যাটারি যখন আমরা IUPAC সিস্টেমে কোনো একটা সেল এর নির্ণয় করব, তখন E0 সেলটার যার ভ্যালুটা E0 সেলের সবসময় আমি তাদেরকে রিডাকশন পোটেনশিয়াল বা বিজারণ বিভব আকারে লিখে রাখব। লিখে রেখে যার যত বেশি নেগেটিভ হবে সেটাকে আমরা সবসময় অ্যানোড হিসেবে বিবেচনা করব, তার থেকে যেটা ক্যাথোড হবে বেশি পজিটিভ হবে সেটাকে ক্যাথোড হিসেবে বিবেচনা করব। তারপরে E0 সেল সমান E0 সেল বা সেল সমান
E0 ক্যাথোড ই সেল ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড বা E0 ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে ব্যবহার করতে হবে। যেখানে এখানে আমরা একটা ব্যবহার করব ই সেলের, যখন আমরা ব্যবহার করব তখন নান্স ইকুয়েশন অ্যাপ্লাই করতে হয়। ই সেল ইকুয়ালস টু E0 সেল প্লাস 0.0591/n লগ অফ ওই কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যারা তোমরা তড়িৎ আসার তোমাদেরকে প্রথমেই ব্যাটারির ওই যেটা ইলেকট্রোকেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ তড়িৎ রাসায়নিক যে বিক্রিয়াটা, সেলের যে বিক্রিয়াটা, সেই ক্যাথোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, সেল বিক্রিয়া, এই সেল বিক্রিয়াটা করার পরে সেখান থেকে কে ভ্যালুটা বার করতে হয়, তার কনসেন্ট্রেশনগুলো দিয়ে সেই কনসেন্ট্রেশনগুলো সাপেক্ষে আমি তখন ওই কেটাকে বের করে নিয়ে ই সেল ইকুয়ালস টু E0 সেল সমান ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.0591/n, n মানে হচ্ছে যতগুলো ইলেকট্রন পরিবর্তন হয় সেই সংখ্যাটা গেন বসাতে হবে, বা বসালে হয়ে যাবে। এগুলো কিন্তু যেহেতু এটা IUPAC সিস্টেমে হয়, আমাদের ইচ্ছা মতো আমরা এটা করতে পারি না, তাই এখানে আমাকে ওই জায়গাগুলোকে ভালো করে মেনশন করতে হবে। এবার ইলেকট্রোকেমিস্ট্রি যেগুলো এখন মোটামুটি পড়ে পরীক্ষায়, সেটা হচ্ছে একটা ই সেল বা একটা ই সেল বা এর তড়িৎ বিভব বার করতে দেয়, একটা সেল রিয়াকশন দেয়। অনেকগুলো সেল রিয়াকশনের মধ্যে আমাদের যে ড্রাই সেল আছে, আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি টর্চে, ড্রাই সেল, সেই ব্যাটারি রিয়াকশন লিখতে দেয়। অনেক সময় আমাদেরকে আমরা যে চার্জার যে ব্যাটারি ব্যবহার করি, যাকে আমরা বলি ইনভার্টারে, সেই লেড স্টোরেজ সেল, এটা লিখতে দেয়। অনেক সময় আমাদের এখন বর্তমানে ফুয়েল সেল আছে, সেই ফুয়েল সেল লিখতে দেয়। লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আমরা এখন কম্পিউটারে ব্যবহার করছি, সেগুলোর কীভাবে সেল রিয়াকশানগুলো হচ্ছে সেগুলো লিখতে দেয়। সুতরাং এই সেল রিয়াকশানগুলো তোমরা ভালো করে একটু ছাত্রছাত্রীরা ভালো করে এই সেল রিয়াকশানগুলো পরপর আমি যেগুলো বললাম, যেমন ড্যানিয়েল সেলে বিক্রিয়া করে রাখা তোমাদের দরকার, যেমন ড্রাই সেলে বিক্রিয়া করে রাখা দরকার, যেমন মার্কারি সেলে যে আমরা যেটা ঘড়ি বা ব্যাটারিতে ব্যবহার করি, ঘড়িতে ব্যবহার করি সেই বাটন ব্যাটারি, তা সেটা করে রাখা দরকার। ঠিক সেরকম লেড স্টোরেজ সেলে দুরকম বিক্রিয়া হয়, একটা চার্জিং একটা ডিসচার্জিং, দুটো বিক্রিয়া করে রাখার দরকার। এবং সবথেকে বড় কথা আর একটা হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির এখন এই রিয়াকশানটা কিন্তু বর্তমানে এই বছর এসছে, এটা একটু দেখে রাখা ভালো। আর একটা যেটা গ্রিন আমরা এনার্জি বলছি, যেটা আমরা এই সেলগুলোতে অনেক সময় এই ওয়েস্টেজ যে মেটেরিয়ালসগুলো সেগুলো পলিউশন ঘটায় বলে এমন একটা সেল এখন বর্তমানে ব্যবহার করা যায়, যেটা হচ্ছে আমরা গ্রিন এনার্জি পাওয়া যাচ্ছে, যেখানে কোনো পলিউশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, যেখানে কোনো এখানে কারেন্ট পাওয়া যাবে কিন্তু কোনো রকমের দূষণ এখানে ঘটবে না। এবং যেটা বাই প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট, সেটাকে আমরা যেটা জল, সেটাকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করি, যেটা অ্যাপোলো মিশনে ব্যবহার করা হয়েছিল। এইভাবে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি এই ব্যাটারির যেটা আমরা বললাম গ্যালভেনিক সেল পার্ট, এই সেলের পার্টটাকে থেকে একটা অঙ্ক আসে, তোমাকে এইটাকে E0 সেল বের করে দিয়ে সেটা গিবস ইকুয়েশন অ্যাপ্লাই করে সেখান থেকে এটা স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া দেয়। এছাড়াও আমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রির সেকেন্ড পার্ট ইলেকট্রোলাইসিস, যেটা দুটো সূত্র আছে, ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। এই ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের বেসিসে ডেরিভেশন আছে, তাদের যে কম্বিনেশন ল, সেই কম্বিনেশন ল বেসিসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কনসেপশন, এবং সেখান থেকে একটা ইলেকট্রনের চার্জ কত হবে F/n, এই ক্যালকুলেশনটাও এখানে করা হয়। এবং এখান থেকে মূলত এই ফ্যারাডের যে কম্বিনেশন ল, সেখান থেকে একটি অঙ্ক কিন্তু মোটামুটি আসে, কত অ্যাম্পিয়ার তড়িৎ দিলে কতটা পরিমাণ এটা জমবে ক্যাথোডে অ্যানোডে, এগুলো আসে। আরেকটা হচ্ছে তড়িৎ পরিবাহী কন্ডাক্টিভিটি, সেখানে কন্ডাক্টিভিটিতে আমরা এই যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে, সেগুলো যেহেতু তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, সেজন্য এটা অনেকটা আমরা পরিবাহীর মতো বিবেচনা করছি বলে সেই পরিবাহীতে কতগুলো টার্ম আছে, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, এই সমস্ত টার্মগুলোর সঙ্গে একটা ডেরিভেশন আছে, ল্যামডা সি ইকুয়ালস 1000 কাপ্পা/c, তুলাঙ্ক পরিবাহিতাঙ্ক, এই সমস্ত শব্দগুলোকে নিয়ে আমাদের কতগুলো সূত্র আছে, তার সঙ্গে সঙ্গে একটা সূত্র আছে কোল্ডাস ল, সেই কোল্ডাস ল থেকে একটা অঙ্ক আছে মৃদু তড়িৎ বিশ্ব পদার্থের আমরা কীভাবে তড়িৎ পরিবাহিতা পরিমাপ করব অসীম লঘুতায়, এর কোল্ডাস ল। এই কোল্ডাস লটি মানে এখানে মোটামুটি 3টি ল আছে, একটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, একটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, একটা হচ্ছে কোল্ডাস ল। এই কারণে এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটাকে আমরা প্রথমেই যেটা ভাবছি বা যেটা বললো, কতগুলো যদি সিকোয়েন্স মেনটেন করে পড়া হয়, কী কী আছে সূত্র, কী কী আছে সূত্র আছে, এই 3টি সূত্র আছে। ডেরিভেশন কী কী আছে, ফ্যারাডের ডেরিভেশনটা যেটা আছে
ওই নার্স ইকুয়েশনের ডেরিভেশন সম্ভবত জেনারেলি পড়ে না, কিন্তু করে রাখতে পারলে ভালো, অনেক সময় কাজে লাগে। কিন্তু যে ডেরিভেশনটা আছে সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা মোলার পরিবাহিতার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা ডেরিভেট লিখতে বার করতে দেয়। অনেক সময় যেটা ল্যামডা সি ইকুয়ালস টু 1000 কাপ্পা বাই সি যেটা বললাম, আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে একটা সম্পর্ক, এটা তৈরি করতে দেয়। এবং কোল্ডাস ল থেকে একটা অবশ্যই অঙ্ক দেয়। তাহলে অঙ্ক 3টে জায়গা থেকে দেওয়া হয়। প্রথম চ্যাপ্টার গ্যালভ্যানিক সেল থেকে দেয়, তড়িৎ বিশ্লেষণ থেকে দেয়, এবং কোল্ডাস ল থেকে অঙ্ক দেওয়া হয়। প্রথমে আমার কি কি সূত্র আছে সেগুলো একবার লিখে রাখার পরে আমরা যদি সেইভাবে একবার তার বেসিসে ছোটো ছোটো করে অঙ্কগুলো, খুব কঠিন অঙ্ক দেওয়া হয় না, একেবারে বেসিক চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দেওয়া হয়। সেই অঙ্ক সম্পর্কে আমরা অঙ্কগুলো করব, একবার করে দেখে নেব, সূত্রগুলো এক জায়গায় লিখে আর কি কি সূত্র আছে দেখব। ব্যাখ্যামূলক কোশ্চেন বলতে এখানে কিন্তু খুব বেশি নেই, বেশিরভাগটাই অঙ্ক এবং এই সূত্রগুলো দেওয়া হয় ইলেকট্রোকেমিস্ট্রিতে। এটি হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের 2 আছে, যেটা একটা 2 নম্বরের কোশ্চেন, একটা 3 নম্বরের কোশ্চেন আছে, এরকম থাকবে আর কি, এইটুকুই। আর সেল রিঅ্যাকশন লিখতে দিতে পারে একটা, এইভাবে থাকতে পারে। একদমই স্যার। এই সূত্রের ব্যাপারটা বললেন, সূত্র অনেকের হয়তো পরীক্ষার হলে গিয়ে তার কোথাও একটা সূত্র মানে অনেক সময় বলা হয় যে একবারে কমা পূর্ণচ্ছেদ সব মুখস্থ রাখতে হবে। সূত্র তো মুখস্থ নয়, বিজ্ঞানের সূত্র একটা ধারণা। আমি ঠিকঠাক প্যারামিটারগুলোকে যদি ইউজ করে কি জিনিসটাকে আমি কি বলতে চাইছি সেটি ঠিক বলে দেওয়া হয়, তাহলে সেখানে ওসব খুব অসুবিধা কিছু হয় না। সূত্র মানে সবসময় যে আমাদের সবটাই কমা পূর্ণচ্ছেদ মুখস্থ রাখতে হবে এমন মানে আমাকে সূত্র মানে একটা, আমি যেটা বলতে চাইছি কোন প্যারামিটারগুলোকে ঠিকঠাক রেখে আমি ঠিকঠাক বলতে পারছি কিনা, তাহলেই নাম্বার পাই। ওগুলো সমস্যা কিছু নাই সূত্র দিয়ে, ঠিক আছে। যেমন আমাদের এখানে ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম করে লেখা আছে, কিন্তু বেসিক কনসেপশনটা একটাই আছে, ঠিক আছে। সেজন্য ওগুলো নিয়ে অত চাপের কিছু নেই, ঠিক প্যারামিটার রেখে রেখে করে যাওয়া ভালো আর কি। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স সেকেন্ড চ্যাপ্টার। এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা ক্লাস 11-এ ক্লাস সেকেন্ড সেমিস্টারেই রাসায়নিক সাম্য বলে একটা চ্যাপ্টার ছিল, তারই একটা এক্সটেন্সিভ পার্ট আর কি কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। সেখানে মূলত ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থার বিক্রিয়ার হার থেকে এখানে টেনে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরনের বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে আমরা তাদের বিভিন্ন ক্রম এবং আণবিকতা, মূলত রাসায়নিক গতিবিদ্যায় বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া কীভাবে হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ার তার যে রেট ডিটারমিনিং স্টেপ, কোন সময়ে আমি তাকে হারটাকে পরিমাপ করতে পারবো, সেই বেসিসে এই রাসায়নিক গতিবিদ্যাটাকে ধারণা নেওয়া হয়েছে। যেখানে এই রাসায়নিক গতিবিদ্যায় আমার সিলেবাসে যেটা আছে 0 অর্ডার এবং ফার্স্ট অর্ডার, অর্থাৎ 0 ক্রম এবং 1 ক্রমের ডেরিভেশনগুলো আছে। এদের হার ধ্রুবকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে ভালো করে মনে রাখতে হবে। সেই সূত্র বেসিসে আমাদের অর্ধ জীবনকাল বলে একটা রাশি আছে, সেই অর্ধ জীবনকালটা কী করে এলো এবং তার ডেরিভেশনটা আছে, এগুলো এই হার ধ্রুবক, এই প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একটা এই হার ধ্রুবকের এককের একটা সাধারণ সমীকরণ আছে এন দিয়ে। সেই এন এর মান বসিয়ে আমরা 0 ক্রম 1 ক্রম দ্বিক্রম, অনেক সময় দেওয়া হয় যে 3-এর 2 ক্রমের এর একক কে এর একক কী হবে, তখন ওই এন এর মানটা ধরে ধরে আমাদেরকে বসাতে হয়। এবং এখান থেকে যেটা আসে একটা কতগুলো ক্রমের আমরা প্রথম ক্রম দ্বিতীয় ক্রম তৃতীয় ক্রম সাধারণত দেওয়া হয় না, এবং এদের হার ধ্রুবকটার বার করা যে ইন্টিগ্রেটেড ইকুয়েশনটা বার করতে দেয় অনেক সময়, সমাকলিত সমীকরণের ইকুয়েশনটা, অনেক সময় এই অর্ধজীবনকালের সমীকরণটা বার করতে দেওয়া হয়। এবং এই ক্রম এবং আণবিকতার অনেক সময় পার্থক্য দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়, কতগুলো এদের প্রথম ক্রম বা কতগুলো উদাহরণ চাইতে পারে, যে প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও বা 0 ক্রম বিক্রিয়ার উদাহরণ দাও, এরকম চাইতে পারে। এখান থেকে সূত্র সেরকম কিছু নেই। আর একটা যেগুলো আছে মেনলি কতগুলো সমীকরণ আছে, যেমন আরহেনিয়াস সমীকরণ, যেটা আমরা সক্রিয়করণ শক্তির সাপেক্ষে আরহেনিয়াস একটা সমীকরণ আছে, সেই সমীকরণটাকে মনে রাখতে হয়। সেই সমীকরণের সাহায্যে আমাকে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তিকে
a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি, এই সমীকরণ থেকে একটা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বার করতে হয়। সে কারণে সক্রিয়করণ শক্তি কাকে বলে এই সংজ্ঞাটা আছে। সেই সক্রিয়করণ শক্তির আমরা বিভিন্ন উষ্ণতায় আর তাতে সক্রিয়করণ শক্তির বার করার ডেটা দিয়ে তার সক্রিয়করণ শক্তি বার করার একটা পদ্ধতি সূত্র থেকে বার করা যায়। এবং প্রথম ক্রম এবং শূন্যক্রম বিক্রিয়ার যেরকম বললাম সেখান থেকে অঙ্ক কিন্তু একটা আসেই, এটা অঙ্ক দেওয়া হয়। সেই অঙ্ক ওই সূত্রগুলোকে পুট করলে যে সমস্ত ভালো করে যদি আমি অঙ্কটাকে পড়তে পারি তাহলে সেই পড়ার মধ্যেই ওই সূত্রের যে রাশিগুলো আছে সেই রাশিগুলো বসালে অঙ্কগুলো পাওয়া যায়। এর এই অঙ্ক করার সময় যেটা মূল লক্ষ্য রাখতে হবে, অঙ্ক করার জন্য প্রথমে আমার কি কি ডেটা আছে ভালো করে লেখো। ডেটাটা লেখার পরে আমি ওই অঙ্কটা যে সূত্রের মধ্যে দিয়ে করব সেই সূত্রটাকে আমি লিখব। আমার ডেটা এই সূত্র এই, তারপরে আমি সেই ডেটাগুলোকে ওই সূত্রে বসার পরে যে উত্তরটি আসবে ক্যালকুলেশন করার পরে খুব ইম্পর্টেন্টলি মনে রাখবো আমি একক দিলাম কিনা। অর্থাৎ অঙ্কের এই 4টি ধাপ কিন্তু প্রত্যেকটা, সেটা ইলেকট্রোকেমিস্ট্রি হোক এবং সেটা কেমিক্যাল কাইনেটিক্সই হোক বা রাসায়নিক গতিবিদ্যা হোক, সব সময় অঙ্ক করার জন্য আমি ছাত্রদেরকে এইটাই বলবো যে তোমরা অঙ্কটাকে আগে ভালো করে পড়ো। অঙ্কটাকে ভালো করে পড়ার পরে তোমরা অঙ্কের মধ্যে কি কি রাশি দেওয়া আছে সেটাকে লেখো। লেখার পরে ওই অঙ্কটা যে রাশির ভিত্তিতে ওই রাশিগুলোতে আমি কোন রাশিটাতে অঙ্ক সূত্রটাকে লাগাবো সেই সূত্রটিকে লেখো। সূত্রটিকে লেখার পরে আবার ওই সূত্রের মধ্যে রাশিগুলিকে বসিয়ে ঠিকঠাক ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশনটা করার পরে যে উত্তরটা আসছে সেই উত্তরটাতে অবশ্যই 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 যেন একক দিতে ভুলবে না। সুতরাং কী একক ব্যবহার করছো সেটি দেবো। একক না দিলেই কিন্তু অঙ্কটির কোনো গুরুত্ব থাকবে না, নাম্বার তুমি কাটা পড়ে যাবে। সেখানে আমাদের এই 4th সেমিস্টারের অঙ্ক বলতে শুধুমাত্র ওই কেমিক্যাল ফিজিক্যালি অঙ্ক আছে, সেখানে আশা করছি 2-3টে অঙ্ক অনেক সময় দেওয়া হবে। সেখান থেকে কিন্তু এই কথাগুলি তোমরা মনে রাখবে। অঙ্ক করার জন্য এই 4টি ধাপ মনে রাখতে হবে। আমি অঙ্কের ডেটা বসালাম কিনা, কি বলা আছে বসালাম কিনা, তার বিশেষে কোন বিশেষে আমি সূত্র বসাবো সেই সূত্রটি বসালাম কিনা, তারপরে আমি সেই সূত্রের মধ্যে ডেটাগুলো বসালাম কিনা, এবং অবশ্যই উত্তরের পরে যেটা চাইছে তার একক দিলাম কিনা। এই 4টি ধাপ অবশ্যই আমি মনে রাখবো যে কোনো অঙ্ক করার জন্য। এটা হচ্ছে অঙ্ক করার কেমিস্ট্রির মেন নীতি কিন্তু, ঠিক আছে। সুতরাং এই কেমিক্যাল কাইনেটিক্সের ব্যাপারটা তো বলেই দিলাম, ইলেকট্রোকেমিস্ট্রি ফিজিক্যালের ব্যাপারটা বললাম, এগুলো সবই কিন্তু ম্যাথামেটিক্যাল বেস চ্যাপ্টার। সুতরাং এগুলো অঙ্কটাকে এখানে অনেকটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং কি কি সূত্র আছে একটু আমার এক্সপ্লেনেশনে খুব বেশি নেই, তবুও একবার বিভিন্ন 2-4টে আমাদের যেমন ব্যাখ্যামূলক কোশ্চেন আসতেই পারে যে আমরা এই মৃদুতল বিশ্লেষ্য এবং তীব্রতল বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা কেন একই হয় না ব্যাখ্যা করো। ছোটো ছোটো কোশ্চেন, এমন কিছু কঠিন কোশ্চেন হয় না। এবং তাদের যে অনেক সময় 2-একটা গ্রাফ আসবে, যেমন আমি বলিনি, গ্রাফের কথা বলিনি, কেমিক্যাল কাইনেটিক্সের গ্রাফ আছে, যেমন আমরা সময়ের সঙ্গে লগ অফ a বাই a মাইনাস এক্স বা বিভিন্ন ধরনের যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো কিন্তু করতে হবে। ঠিক এখানেও তাই মৃদুতল বিশ্লেষ্য পদার্থের তীব্রতল বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতার সঙ্গে তার গাঢ়ত্বের একটা গ্রাফ আছে, সেই গ্রাফগুলো কিন্তু মনে রাখতে হবে। এই গ্রাফ কিন্তু অনেক সময় গ্রাফটা থেকেও ডেরিভেশন করে তোমাকে অনেক সময় প্রশ্নটাকে সলভ করতে হয়, এই 2-একটা দেয় কিন্তু। সেভাবে আগে গ্রাফগুলো, তাহলে আমার ফিজিক্যালের যেটা মূল ব্যাপার, একটা কি কি সূত্র আছে, একটা কি কি ডেরিভেশন আছে, আমার কি কি গ্রাফ আছে, এবং আর ব্যাখ্যামূলক কোশ্চেন কি কি আছে, আর এই সমস্তগুলো আমাকে সিস্টেমেটিক ওয়েতে মনে রাখতে হবে। আমার এইগুলো সূত্র, এইগুলো আমার গ্রাফ, এইগুলো আমার ডেরিভেশন, এইগুলো আমার ব্যাখ্যামূলক কোশ্চেন। এটা হচ্ছে এই 2 চ্যাপ্টারের উপরে আমরা বলে দিলাম, ঠিক আছে। একদমই স্যার। এবং এই হাতে সময় একদমই কম, সামনে আমি গুছিয়ে দিলাম ওই জন্য একবারে হাতে খুব সময় কম। সময় যেটুকু সময় আছে সেইটুকু সময়ের মধ্যে তোমরা ঠিক এইভাবে ভাবো। গোটা চ্যাপ্টারটাকে যখন পড়ানোর পরে তোমরা চ্যাপ্টারটাকে সঙ্গে সঙ্গে যখন পড়লে, চ্যাপ্টার পড়ার পরে আমি যে বললাম যে এইভাবে এই 2 চ্যাপ্টারের আমার এই সূত্র, এই 2 চ্যাপ্টারে এই ডেরিভেশন, এই 2 চ্যাপ্টারে এই ব্যাখ্যামূলক কোশ্চেন, এই 2 চ্যাপ্টারে আমি এই অঙ্ক, এই চ্যাপ্টারে এই গ্রাফ, 2 চ্যাপ্টারে হয়ে গেল, ব্যাস আমি 2 চ্যাপ্টারকে একসঙ্গে অ্যাসেম্বল করে নিলাম।
অসুবিধা কিছু নেই। একদমই স্যার, তাতে ছাত্রছাত্রীদের অনেক অবশ্যই সুবিধা তাতে হবে। হবেই। হ্যাঁ। আমি যদি একটা চ্যাপ্টার একদিকে পড়ছি একদিকে ভুলে যাচ্ছি, তার থেকে আমি এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়লাম, বুঝে নেওয়ার পরে আমি ওই চ্যাপ্টার থেকে সিস্টেমেটিক ভাগ 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 করে নিলে আমার চোখে পড়ে যাবে যে আমার এই সূত্রগুলি মনে রাখতে হবে, এই ডেরিভেশনগুলি মনে রাখতে হবে, এই অঙ্কগুলিকে আমাকে করতে হবে, এই গ্রাফগুলি আমার আছে। অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেন যে ভাগ করা হয়, সেই কোশ্চেনের ভাগের ভিত্তিতে আমি এইভাবে পড়বো, সিস্টেমেটিক ওয়েতে পড়বো। আমি চ্যাপ্টারের কনসেপশন তৈরি করলাম, তারপর আমার সেখান থেকে স্প্লিট করে নিলাম নিজেকে। এটা হচ্ছে নিয়ম। একদমই স্যার। এবং এর পরবর্তীকালে স্যার ডি ব্লকের এলিমেন্টস হ্যাঁ, বিষয়টা ডি ব্লক এবং এ ব্লক, এটা কিন্তু আমরা ডি ব্লক এ ব্লক যেহেতু এটা ইনঅর্গানিক বলছি, এখানে আমি কতগুলো বলবো, এটা দুটো ভাগ আছে। একটা ভাগ কিন্তু ডি ব্লক এ ব্লকের প্রশ্ন করার জন্য ওই মৌলগুলোর প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা ক্লাস 11-এ আমরা প্রথম চ্যাপ্টারে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠনে ইলেকট্রনিক কনফিগারেশনটা জানা কিন্তু খুব দরকার। খুব ভালোভাবে সঠিকভাবে ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি না করি, তাহলে ডি ব্লক এ ব্লকের বেশিরভাগ কোশ্চেনে কিন্তু উত্তর লিখতে পারবো না। সেই জন্যে 11-এর আমরা চ্যাপ্টারে গিয়ে যাতে করে আমার কোনো রকমেই এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা মিস না হয়, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এর প্রথম কাজ বলবো, প্রত্যেকটা মৌলের প্রথমে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে খুব ভালো করে আগে দেখো। ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখার পর দেখবে বেশিরভাগ জিনিসটাই আমার পর্যায় সারণীর, তারপরের চ্যাপ্টার পর্যায় সারণীর অন্তর্ভুক্ত প্রশ্ন, আর দু একটা প্রশ্ন এই কেমিক্যাল, যেটা আমরা ইলেকট্রোকেমিস্ট্রি বললাম, ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে দু একটা কোশ্চেন আছে। আর একটা কোশ্চেন আছে যেটা আমরা পরের চ্যাপ্টারে বলবো, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, বা এরই একটা আমরা ডি অরবিটাল স্প্লিটিং এর রেসপেক্টে দু চারটে কোশ্চেন আছে। তা কোশ্চেনের মেন জায়গাটা, থিমটা হলো এখানে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন এবং পর্যায় সারণী। ইলেকট্রনিক কনফিগারেশন এবং পর্যায় সারণীর এই পোর্শনটা একটা বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন আছে, যেমন ল্যান্থানাইট সংকোচন প্রভাব, ল্যান্থানাইট সংকোচন, অ্যাক্টিনাইট সংকোচন এবং তাদের প্রভাব। এই যে ব্যাপারটা, এটা এখন আমরা এটা আমরা বেশিরভাগটা জেনে এসেছি কিন্তু ক্লাস 11-এ পর্যায় সারণী চ্যাপ্টারে। সেখানেই ল্যান্থানাম মৌল পরবর্তী মৌলগুলো কেন তাদের আকারের কেন সংকোচন ঘটে, এফ অরবিটাল বা সিল্ডিং এফ অরবিটাল তার ইনার 4f অরবিটাল ঢুকে যাওয়ার জন্য, তার সিল্ডিং ইফেক্টটা কমে যাওয়ার জন্য বা স্ক্রিনিং পাওয়ারটা কমে যাওয়ার জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে গিয়ে মৌলগুলো যত ইলেকট্রন ঢুকছে, অ্যাটমিক পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, ইলেকট্রন 4f-এ ঢুকছে, তত তাদের যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাওয়ার জন্য ধীরে ধীরে আকারটা ছোট হচ্ছে। এই কনসেপশনটা না থাকলে, অর্থাৎ ল্যান্থানা পরবর্তী মৌলগুলোর এইভাবে যে সংকোচন ঘটছে, সেই সংকোচনটাকে ল্যান্থানাইট সংকোচন বলছি। এটা কিন্তু ক্লাস 12-এ আর লেখা নেই, এটা 11-এর কনসেপশনটাকে নিয়ে আমাকে এই ডি ব্লক এ ব্লক করতে হবে। ডি ব্লক এ ব্লকটা আমি যদি বলি নতুন করে এভাবে পড়তে যাব, সেটা কিন্তু নতুন করে কনসেপশন এখানে হবে না, কনসেপশন করে আসতে হবে এই ক্লাস 11-এর ওই দুটি চ্যাপ্টারে, একটা পরমাণুর গঠন আর একটা হচ্ছে পর্যায় সারণী। সেখানে প্রত্যেকটা পর্যায় সারণী প্রতিটা পার্ট ভালো করে পড়তে হবে, এবং এখানে সঠিক ইলেকট্রন বিন্যাসটা যদি কেউ ভালো করে পড়ার পরে তারপরে যদি ডি ব্লক এ ব্লক করে, তাদের কোনো অসুবিধা কিছু নেই। কারণ ডি ব্লক এ ব্লকের বেসিক জায়গাটাই হচ্ছে পর্যায় সারণীর অন্তর্গত, এবং পর্যায় সারণীটাকে ভালো করে জানতে গেলে সেটা হচ্ছে ওই অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ভালো করে জানতে হবে। এখানে আরেকটা পার্ট আছে ডি ব্লকে, যেটা হচ্ছে রিয়াকশন কেমিস্ট্রি। যে রিয়াকশন কেমিস্ট্রিটা হচ্ছে খুব অল্প পোর্শন আছে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রস্তুতি এবং তাদের যে জারণ ধর্মটা, সেই যে অক্সিডাইজিং প্রপার্টি, সেই জারণ ধর্ম সম্পর্কে বেশ কিছু তোমার ওই রাসায়নিক বিক্রিয়া, ওইটা যেহেতু জারক পদার্থ, সে কারণে কতগুলো বিজারক পদার্থ আছে, যেমন H2S, সালফার ডাইঅক্সাইড, এরকম আমরা অ্যামোনিয়া, ব্লিচিং, এই সমস্ত কয়েকটা বিভিন্ন ফেরাস সালফেট, এই সমস্ত যৌগের সঙ্গে তাদের রাসায়নিক বিক্রিয়া আছে। আর একটা প্রতি বছরই দেখে প্রায় এটা দেওয়া হয়, KMnO4 বা K2CR2SO4-এর তাদের যে প্রস্তুতি মানে হলো পাইরুলসাইড ওর থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রস্তুতি, আর ক্রোমাইট ওর থেকে পটাশিয়াম ডাইক্রোমেটের প্রস্তুতির যে ফ্লোচার্ট ডায়াগ্রাম, অর্থাৎ কি ছিল এটা, তারপরে কি দিলাম, তারপরে কি দিলাম, লাস্ট পর্যন্ত আমি কিভাবে KMnO4 বা K2CR2SO4 দেব, সেটা ফ্লোচার্ট ফর্মে আমি যদি মনে রাখতে পারি, তাহলে এটা খুব ইফেক্টিভ হয়। সুতরাং এখানে দুটো পার্ট, একটা ব্যাখ্যামূলক, অনেকগুলো কোশ্চেন আছে। এটা যেমন আমি বলি, যেমন জিঙ্কের
ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা বা বিজারণ বিভবের মানটা ঋণাত্মক হলো, কিন্তু কপারের এটা জিঙ্কের আগেই কপার আছে তবুও তার কেন ধনাত্মক হলো? এরকম ধরনের যে ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো আছে সেগুলো কেন হলো, সেগুলোর আয়োনাইজেশন পোটেনশিয়াল, অ্যাটমাইজেশন এনার্জি, সমস্ত ব্যাখ্যাগুলো সবগুলোই কিন্তু পিরিয়ডিক টেবিল ভিত্তিক। ঠিক সেরকম কাকে সন্ধিগত মৌল বলে, ডি ব্লক মৌল, যেমন আমরা জিঙ্ক কপার ক্যাডমিয়ামকে কেন সন্ধিগত মৌল বলি না তার কনসেপশন, কেন আমরা এগুলোকে সন্ধিগত মৌল বলি তার কনসেপশন। এইভাবে এই কনসেপশন বেসিসে কিন্তু আমাদের এই ডি ব্লকের ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো আসবে। সেখানে এই যে 3টে 2 নম্বর করে আছে, আমার যা ধারণা সেখানে 2টো দেবে ব্যাখ্যামূলক কোশ্চেন এবং 1খানা সেখানে কিন্তু রিয়াকশন কেমিস্ট্রি থাকবেই। অর্থাৎ অনেক সময় কি ঘটে সমীকরণ সহকারে বলে দিল, বললো যে পটাশিয়াম ডাইক্রোমেটের আম্লিক দ্রবণের মধ্যে আমি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলাম, কি ঘটে সমীকরণ সহকারে লেখো। যদি সমীকরণ সহকারে লেখো দেয় তাহলে আমাকে সেখানে ওই রিয়াকশনটাতে কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে, তার কি বর্ণ কীভাবে পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ভাষা দিয়ে তারপরে অবশ্যই ব্যালেন্সড ইকুয়েশন আমাকে করতে হয়। অনেক সময় ব্যালেন্স ইকুয়েশন না হয়ে অনেক সময় আয়নিক ফর্মের ইকুয়েশনগুলো দেওয়া হয়। যে আয়নিক ফর্মের ইকুয়েশনগুলোকে আমাকে সলভ করতে গেলে সেটা এখন লাগবে আমার কিন্তু আয়ন ইলেকট্রন প্রসেসে। আমরা ক্লাস 11-এ কিছু জিনিস করেছি আয়ন ইলেকট্রন প্রসেসে ব্যালেন্স। তাই 11-এর পোর্শনটা আমি যদি একবারেই ভুলে বসে থাকি তাহলে কিন্তু ক্লাস 12-এর এই যে চ্যাপ্টারগুলি আছে এই চ্যাপ্টারে কিন্তু কনসেপশন তৈরি করা খুব কঠিন। সে কারণে ওইগুলোকে যাই হোক তোমরা আশা করছি ছাত্রছাত্রীরা এগুলোকে ভালো করে পড়েই রেখেছো, সেটা আমার যা ধারণা। সুতরাং এইগুলোকে ভালো করে কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে আমাকে কিন্তু পুরনো ধ্যান ধারণা পুরনো জিনিসটাকে আমি যদি কনসেপশনটাকে বেস করে লিখতে পারি তাহলে লেখার উত্তর লেখার পোটেনশিয়ালিটি কিন্তু অনেক বেড়ে যাবে। সুতরাং এখানে কিন্তু মুখস্থ করে যদি লিখতে যায় না ভেবে না চিন্তা ওটা কি হচ্ছে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সুতরাং ডি ব্লক এফ ব্লক থেকে খুব বেশি কোশ্চেন নেই, কারণ এফ ব্লকটা এই যেটা হচ্ছে এফ ব্লক ডি ব্লকের পরে ল্যান্থানায় আমরা F4F এবং 5F এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর সাধারণত অক্সিডেশন নাম্বারগুলো 3 হয়, কোনো কোনো ক্ষেত্রে +2 +3 হয়। সেগুলো এদের সাধারণত রাসায়নিক ধর্ম নিয়ে বা রাসায়নিক বিক্রিয়া নিয়ে খুব একটা কোশ্চেন আসে না। এরাও কিন্তু জটিল যৌগ সবাই গঠন করে এবং মূলত এদের অক্সিডেশন নাম্বার কত হয়, কেন 4F অপেক্ষা 5F-এর অর্থাৎ ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডের সংকোচন প্রভাব বেশি হয় কেন, এই 2-4টে আমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন আছে। কিন্তু আমি এটা এই ডি ব্লক এফ ব্লক সম্পর্কে বলবো, যদি কেউ এনসিইআরটিটা বইটা পড়ে তাহলে কিন্তু ডি ব্লক এফ ব্লকে অনেক ছোট করে ছোট ফর্মে সেটা দেখতে পারে অবশ্য। এই কারণে আমাদের যে বইগুলো আছে সেগুলো একটু বড় হয়তো করা আছে ঠিকই, কিন্তু এনসিইআরটি ফর্মে খুব ছোট ছোট করে একটু লেখা আছে। যদি ইংরেজি পড়তে না অসুবিধা হয় তাহলে সে পড়তেই পারে। এবার আমরা যেটা আসছি এটাতে জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা মূলত আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের উপরে ভিত্তি করে আছে। এফ ব্লক এলিমেন্টের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি জিনিসটা আমাদের নেই। এখন এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির অনেকগুলো পার্ট আছে। কি কি কাকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অর্থাৎ জটিল যৌগ কাকে বলে, তার সঙ্গে আমাদের ডবল সল্ট বা দ্বি লবণের কি পার্থক্য, কোন ধরনের লবণগুলো কোন ধরনের ধাতব আয়নগুলো যে জটিল যৌগ গঠন করছে তার একটা কনসেপশন কিন্তু থাকতে হবে এবং তার সঙ্গে দ্বি লবণটার পার্থক্যটা কি সেটা বুঝতে হবে। এরপরে এই বোঝার পরে এই জটিল লবণের বিষয়টা নিয়ে আমাদের যে সমস্ত ধারণাগুলো আছে 1 নম্বর আছে এদের IUPAC নোমেনক্লেচার, এখানে একটা আসার সম্ভাবনা আছে। এই IUPAC নোমেনক্লেচারটা আমরা একবারে আমরা মিটিয়ে দিতে পারি। IUPAC নোমেনক্লেচারের কতগুলো প্রসেস মনে রেখে আমরা এর যে আইসোমারগুলো আছে এই জটিল যৌগের আইসোমার আছে সেই আইসোমারের কতগুলো ভাগ আছে, যেমন লিঙ্কেজ আইসোমার আছে, আয়নাইজেশন আইসোমার আছে, কোঅর্ডিনেশন স্ফেয়ার আইসোমার আছে, হাইড্রেট আইসোমার আছে। এই আইসোমারগুলোকে লিখলাম আর লেখার সঙ্গে সঙ্গে ওই আইসোমারগুলোরই আমি IUPAC নাম করে দিলাম, তাহলে দুটো কাজ হয়ে গেল, IUPAC নামও হয়ে গেল আর আইসোমারগুলোকে চেনাও হয়ে গেল। আইসোমার যখন তোমরা প্র্যাকটিস করবে তখন একবারে আইসোমার লিঙ্কেজ আইসোমার তাদের মূলত লিগেন্ডগুলোকে ভাবতে হবে। যখন আমরা এই নামকরণ করব তখন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে
আমরা যে ধাতব আয়নটা যে মৌলটা নিচ্ছি, যেটা ফার্স্ট পেয়ার অফ কোঅর্ডিনেশনের মধ্যে অর্থাৎ জটিল আয়নের মধ্যে জটিল অংশের মধ্যে থাকছে, ধাতব আয়নটার প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতা বার করাটাকে কিন্তু আগে শিখতে হবে। অর্থাৎ বিভিন্ন লিগেন্ডগুলোর ভিত্তিতে আমি যদি মেটালের মুখ্য যোজ্যতা বার করতে না পারি, তাহলে কিন্তু আমার ওই গোটা জিনিসটাকে মুখ্য যোজ্যতা পাশে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান অক্ষরে দিতে হবে, নাহলে কিন্তু নামকরণটাই ভুল হয়ে যাবে। সুতরাং ওই জায়গাটা বার করা খুব দরকার, শেখাটা খুব প্রয়োজন। কে অ্যানায়নিক, কে প্রসম, এই লিগেন্ডের ভিত্তিতে আমরা ওই ধাতব আয়নটার মুখ্য যোজ্যতা বার করতে হয় এবং তার বেসিসেই আমাকে নামকরণে যেতে হয়। সুতরাং এটাকে আমাকে জটিল যৌগটা দেখার পরে, মুখ্য যোজ্যতা বার করার পরে আমাকে এই সমস্তগুলোকে কিন্তু এই একবার দু একটা নামকরণ পদ্ধতিটাকে প্র্যাকটিস করে নেওয়ার পরে আমি ডাইরেক্ট বিভিন্ন আইসোমারগুলোকে লিখবো, আর সেই আইসোমারগুলোকে লিখে তাদের নিচে নিচে নামকরণ করে নেবো। তাহলে আমার দুটো একসঙ্গে হবে, ইউপ্যাক নাম হবেও এবং একসঙ্গে হয়ে যাবে। এছাড়া আমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে পার্টটা আছে, এই দুটো ছাড়াও আমার বিভিন্ন জটিল যৌগের ধাতব আয়নের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বার করা, সেই সংকরায়ন বার করার জন্য একটি কিন্তু কোশ্চেন আসেই। এই সংকরায়ন বার করার জন্য আমি প্রথম বলবো তাদেরকে, তোমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি অর্থাৎ দুটো থিওরির সাহায্য করে নেওয়া হয়। একটা ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্য নিয়ে তাদের হাইব্রিডাইজেশন বার করা হয়, আর একটা ক্রিস্টাল ফিল্ড থিওরির সাহায্য নিয়ে ডি অরবিটাল স্প্লিটিং এর কথা ভাবা হয়। অর্থাৎ ডি অরবিটাল স্প্লিটিং তো যারা তোমরা শুনছো তোমরা নিশ্চয়ই জানো যে লিগেন্ডগুলো যখন আসে তখন ওই ধাতব আয়নের সঙ্গে লিগেন্ডের আয়নিক বন্ড তত্ত্ব দিয়ে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিটাকে ভাবি। সেই ক্রিস্টাল ফিল্ড থিওরি ভাবার সাপেক্ষে ডি অরবিটাল যখন হেক্সা কোঅর্ডিনেট হয় তখন T2G এবং EGতে ভেঙে যায়, এবং যখন এটা যখন সমতলিক বা চতুস্থলকীয় হয়, টেট্রাহেড্রাল হয়, তখন GE এবং T2তে ভেঙে যায়। অর্থাৎ এইভাবে যে ডি অরবিটালটা ভেঙে যাওয়ার ফলে এই ঘটনাকে আমরা বলি ডি অরবিটাল স্প্লিটিং। সেই ডি অরবিটাল স্প্লিটিংটা ঘটে যেটা আমরা বলি স্প্লিটিং এনার্জি, সেই স্প্লিটিং এনার্জি ডিপেন্ড করে ওই লিগেন্ডের উপরে। যখন স্প্লিটিং এনার্জি যেটা বেশি হয় তখন তাকে আমরা বলি স্ট্রং ফিল্ড, যখন কম হয় তখন আমরা বলি উইক ফিল্ড। আগে ক্রিস্টাল ফিল্ড থিওরির কনসেপশনটাকে যদি ভালো করে নেওয়া হয়, তারপরে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরিকে যদি ভাবা হয়, তাহলে আমার মনে হয় যে হাইব্রিডাইজেশনগুলো ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, sp3d2 না d2sp3 হবে, এগুলো খুব সহজেই জানা যায়। অর্থাৎ ওখান থেকে একটা কিন্তু কোশ্চেন আসে, কারণ ওখানে ওই কমপ্লেক্সের তাদের ম্যাগনেটিক বিহেভিয়ার আসে, তাদের হাইব্রিডাইজেশন আসে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা কোশ্চেন করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে জটিল যৌগ সম্পর্কে। আর খুব বেশি কোশ্চেন এখান থেকে মোটামুটি আরও এই জটিল যৌগের কোনো কোশ্চেনের শেষই নেই, প্রচুর ডেপথে কোশ্চেন আছে, যেগুলো কম্পিটিশন পরীক্ষার জন্য কিন্তু এইখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। আমাদের হায়ার সেকেন্ডারিতে খুব বেশি এর থেকে কোশ্চেন দেওয়া হবে না। যেটা আমি বললাম, মোটামুটি একটা আইপিসি নোমেনক্লেচার ভালো করে মনে রাখতে হবে, আইসোমারটা মনে রাখতে হবে, ত্রিমাত্রিক এবার একটা অপটিক্যাল এবং জিওমেট্রিক্যাল, অপটিক্যাল এবং স্ট্রাকচারাল গঠনগত আইসোমার মনে রাখতে হবে, এবং ওটা নামকরণের মধ্য দিয়ে মনে রাখতে হবে। নেক্সট আমরা মনে রাখতে হবে বিভিন্ন হাইব্রিডাইজেশন বা এদের যে ইনার অরবিটাল আউটার অরবিটাল কমপ্লেক্স, অর্থাৎ sp3d2 না d2sp3 হবে, sp3 হবে না dsp2 হবে, এই সমস্ত হাইব্রিডাইজেশনগুলো বার করতে হবে। এর উপরেই 6খানা নম্বর সে পাবে, এই 5খানা নম্বর। তার মানে এই এখানে আছে একটা 2 নম্বরের একটা কোশ্চেন আর 3 নম্বরের একটা কোশ্চেন। ওই ছোটো 3 নম্বরের কোশ্চেন বলতে যেটা হবে, একটা কোশ্চেন দিয়ে দিল, নিয়ে বললো যে এর মধ্যে এই যে এটার কি হাইব্রিডাইজেশন হবে, একটা এর গঠন কেমন হবে, এর ম্যাগনেটিক প্রপার্টি কেমন হবে, ওই ছোটো ছোটো করে তিনটে নাম্বার বার করতে দিয়ে দিল, এটা হতে পারে। নেক্সট তাহলে আমরা ইনঅর্গানিক বললাম, আমরা ফিজিক্যাল বললাম মোটামুটি, ঠিক আছে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, আমরা ডি ব্লক, এ ব্লক। এখন তো আমরা মানে কি কোশ্চেন পড়বে সেটা তো আমরা জানি না, কোশ্চেন সম্পর্কে আমরা একটা ধারণা দিতে পারি, এইভাবে পড়লে তোমরা এইভাবে পড়ো, এটা আমরা বলতে পারি। একদমই স্যার, এবং ছাত্রছাত্রীদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধারণাটাই দরকার। ধারণা, হ্যাঁ সেটাই, কিভাবে তোমরা প্রিপারেশন করবে সেটা আমি একটু বলে দিতে পারি। যে ডি ব্লক, এ ব্লকের প্রথম বললাম তোমাদেরকে যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো ভালো করে করো। ইলেকট্রনিক কনফিগারেশন ভুল হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে, সেখানে কে সন্ধিগত মৌল, কে সন্ধিগত মৌল নয়, কে তাদের ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালুগুলো কেমন হচ্ছে কেন হচ্ছে না,
রিয়াকশানগুলোকে করো, এইভাবে করবে। আবার ওই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে বলে দিলাম আইইউপ্যাক নাম থেকে একটা উনি ভালো করে প্র্যাকটিস করবে, আইসোমারগুলোকে চেনার চেষ্টা করবে, সাহেব রিয়াকশনগুলো করবে, এইটুকু হয়ে যাবে, ঠিক আছে। আর এবারে যে তোমার প্রো রয়েছে সেটা হচ্ছে অর্গানিক। একদমই স্যার। এখন এই অর্গানিকটা কিন্তু ছাত্রদের ইদানিং খানিকটা ভীতি সঞ্চার করে যাচ্ছে, কারণ মনে ওরা সবাই বলছে, সব ছাত্রছাত্রীদের মনে ধারণা যে এত রিয়াকশন মুখস্থ রাখা যায় কি না। শুধুমাত্র রিয়াকশন মুখস্থটা কথা ঠিক নয়, আমরা যদি যুক্তির ভিত্তিতে লিখে লিখে একটু করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু এই অর্গানিকটা এদের থেকেও অনেক সহজ জায়গা। অর্গানিক মোটেই কঠিন জায়গা নয়, একবারই কঠিন নয়। এটা কতগুলো মানে মেথডে যদি আমরা এটা পড়াশুনো করি তাহলে কিন্তু এই অ্যালডিহাইড, কিটোন, এস্টার, নাইট্রোজেন কম্পাউন্ড এই অসুবিধা হওয়ার কথা নয়। আছে তো দুটো এইখানে, যে কোনো চ্যাপ্টারে আমি যদি অ্যালডিহাইড বা কিটোন পড়ি তাহলে সেখানে যে কোনো একটা কম্পাউন্ডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে তার প্রস্তুতি এবং একটা হচ্ছে তার ধর্ম। এবং ওই ধর্মের মধ্যে আর একটা অংশ আসে যেটা হচ্ছে ওই যৌগটা কী করে শনাক্তকরণ করব। শনাক্তকরণ করা যে কোশ্চেন আসে বা অনেক সময় ডিফারেন্স অনুযায়ী আসে, শনাক্তকরণ কোশ্চেন মানেই আমাকে একটা রিয়াকশানের কথা বলতে হবে যেখানে ওই রিয়াকশানের মধ্যে একটা ভিজুয়াল চেঞ্জ বা দৃশ্যগত পরিবর্তন ঘটে। যেমন আমি বলছি, যেমন অ্যাসিটালডিহাইড বা CH3CHO-কে কী করে শনাক্ত করব। CH3CHO-কে আমরা ওটাও বর্ণহীন, আমি এমন একটা বিকারক দেব যে বিকারকটা ওর সঙ্গে একটা রঙিন যৌগ তৈরি করবে। যেমন DNPH বলে একটা যৌগ আছে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, যেটা ওই কার্বনিল যৌগের মধ্যে দিলেই একটা ছিল বর্ণহীন হয়ে লালচে কমলা বর্ণের কেলাস হয়ে যাবে। এই যে চেঞ্জ আমি দিলাম, ছিল বর্ণহীন, তার একটা নির্দিষ্ট বর্ণ হয়ে সেই বর্ণটা বুঝিয়ে দিল আমি এইটা। এই সমস্ত শনাক্তকরণ বিক্রিয়ায় আমি যদি এইভাবে প্রত্যেকটার, এটাও একটা ধর্মের মধ্যেই পড়ছে, সুতরাং প্রস্তুতি এবং ধর্মের যদি আমরা একটা ভাবি যে আমার অর্গানিক কম্পাউন্ড কী কী আছে, আমার অর্গানিক অ্যালিফেটিক কম্পাউন্ড অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে আছে অ্যালকিল হ্যালাইড, ইথারের পরে আছে অ্যালকোহল, অ্যালকোহলের পরে আছে কার্বনিল কম্পাউন্ড, অ্যাসিডের পরে কতগুলো অ্যাসিড সঞ্চিত যৌগ, অ্যামিন এবং গ্রিগনার রিয়েজেন্ট আছে। আমার এইগুলো যদি পরপর সিকোয়েন্স মেনটেন করি 1 থেকে 10 পর্যন্ত, দেখা যায় এই 1 থেকে 10 পর্যন্ত যৌগগুলোর থেকেই আমরা কোনো একটা যৌগকে প্রস্তুতি করি, আবার 1 থেকে 10 পর্যন্ত এই যৌগটা থেকে ওইগুলোকে তৈরি করি। এই যে 1 থেকে 10 পর্যন্ত যৌগ নিয়ে পরপর সিকোয়েন্স মেনটেন করে ওইগুলো থেকে এটাকে প্রস্তুতি করছি, আর এইটা থেকে ওইগুলোকে বানাচ্ছি, এইটাই অর্গানিকের মেন বিষয়। সুতরাং যেমন আমি যদি বলি অ্যালডিহাইড পড়ছি, যখন অ্যালডিহাইড পড়ছি কি অ্যালকেন থেকে আমি অ্যালডিহাইড বানাতে পারি কিনা, অ্যালকিন থেকে বানাতে পারি কিনা, অ্যালকাইন থেকে বানাতে পারি কিনা, ঠিক উল্টো করে অ্যালডিহাইড থেকে আমি অ্যালকেন বানাতে পারি কিনা। এই যে একটা কী বলবো সার্কুলার একটা প্রসেস মেনটেন হচ্ছে, সেই সার্কুলার প্রসেস মেনটেন করলেই এইগুলো কিন্তু অর্গানিকটা কঠিন হয় না। কিন্তু ওই হ্যাপাজার্ড পড়তে যাওয়ার জন্যই এত রিয়াক্টেন্ট রিয়েজেন্ট মনে হয় প্রচুর হয়ে গেছে, আমি আর মনে রাখতে পারবো না, তা কিন্তু নয়। যদি আমি একটা সিস্টেমেটিক ওয়েতে মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সহজ, 2-4 বার পড়লেই কিন্তু মনে রাখবে। সেইগুলো আমাদের বইগুলোতে একটা প্রসেসে লেখা আছে, বিভিন্ন প্রসেসে। আমি বলি এই প্রসেসে পড়লে আমার মনে হয় ছাত্রছাত্রীরা মনে রাখতে পারবে। এবারে এই তিনটেই, এই অ্যালডিহাইড বা কিটোন বা নাইট্রোজেন কম্পাউন্ড, এদের কতগুলো কিন্তু কমন কোশ্চেন। কী কী কমন কোশ্চেন? কমন কোশ্চেন হচ্ছে 1 নম্বর, এই কোশ্চেনগুলোর মধ্যে পড়ে কতগুলো নেম রিয়াকশন আছে। আমি যদি অ্যালডিহাইড এবং কিটোনের প্রথমে এদের পরপর নেম রিয়াকশনগুলোকে একটা জায়গায় লিখলাম, এই নেম রিয়াকশনের এই রিয়াক্টেন্ট, এই সাবস্টেট, এই রিয়েজেন্ট, এই প্রোডাক্ট একটা লাইনে লিখলাম। আমার এখানে খুব বেশি হলে ওই 20-22টার মতো নেম রিয়াকশন আছে, এর থেকে বেশি হবে না। তো আমার নেম রিয়াকশন একটা জায়গায় লিখলাম। আমার আইডেন্টিফিকেশন রিয়াকশন কী কী আছে বা শনাক্তকরণ যে বললাম এই বিক্রিয়াগুলো কী কী আছে লিখলাম। আমার বিশেষ বিকারক এইটার সঙ্গে এটা দিলে এই ধরনের স্পেশাল রিয়েজেন্ট কয়েকটা আছে আমি লিখলাম, এই রিয়েজেন্টগুলো এখানে এটা দিলে এটা হয়। এইভাবে যদি দুটো চ্যাপ্টারকে আগে পড়ে নেওয়ার পরে আমি যদি এইভাবে জিনিসটাকে নিজে গুছিয়ে নিই তাহলে কিন্তু এই অর্গানিকটা অনেক সহজে উঠে যায়। অর্গানিকের যে কোশ্চেনটা হয়, একটা হয় ব্যাখ্যামূলক কোশ্চেন। যেমন আমি বললাম যে
অ্যাসিডালডিহাইড আমি ছাত্রদেরকে বলছি, যেমন বলা হয় অ্যাসিডালডিহাইড এবং অ্যাসিটোন এদের মধ্যে কে বেশি স্থায়ী। অ্যাসিডালডিহাইড অ্যাসিটোন যদি আমরা হাইপার কনজুগেশন ইফেক্ট জানি সেহেতু হাইপার কনজুগেশন ইফেক্ট অনুযায়ী অ্যাসিটোনে 6টা হাইপার কনজুগেট হাইড্রোজেন আছে, শুধু এটুকু লিখলো। আর অ্যাসিডালডিহাইডের গঠনে 3টে আছে। যত বেশি হাইপার কনজুগেট হাইড্রোজেন থাকবে তোমরা জানো সেটা বেশি স্টেবল। সুতরাং শুধুমাত্র বললাম এইটা গঠন, এই গঠন এটা, এর মধ্যে 6টি হাইপার কনজুগেট হাইড্রোজেন, এর মধ্যে 3টে আছে, তো অ্যাসিডালডিহাইড এবং অ্যাসিটোন অধিকতর স্থায়ী। শুধু এইটুকু লেখা ব্যাখ্যা দিয়ে আমরা লিখে দেবো, ব্যাস হয়ে গেল। সুতরাং এরকম ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন খুব বেশি হলে বিভিন্ন অ্যাসিডের অ্যাসিডিটি অর্ডার অনেক সময় লিখতে বলে, অনেক সময় ওই লেখাটা কেন হলো ব্যাখ্যা চাইতে পারে। ফলে বিভিন্ন অ্যামিনের বেসিসিটি অর্ডার বা ক্ষারকীয়তা ক্রম অনেক সময় চাইতে পারে, অনেক সময় 3টে দিল বলে এটা কেন হলো ব্যাখ্যা করো। সুতরাং ওই একই কোশ্চেন আমি ব্যাখ্যা করা কোশ্চেনটা যদি নিজে তৈরি করে নিতে পারি তাহলে আমার ইনফরমেশনটা হয়ে গেল। তাহলে আমাকে যখন চাইলো 1 নম্বরে চাইলো এইগুলোর মধ্যে তুমি ক্ষারকীয়তা ক্রম নির্ণয় করে লেখো, তাহলে আমার ওই ব্যাখ্যামূলক কোশ্চেনটা হয়ে আছে, আমি ঝট করে লিখে দিয়ে চলে এলাম। সুতরাং এখানে আমাকে ব্যাখ্যামূলক কোশ্চেনগুলোকে মাথায় রেখে আমি দুটো কোশ্চেন একসঙ্গে পারবো, ইনফরমেটিভ পারবো এবং ব্যাখ্যামূলক কোশ্চেন পারবো। তাহলে আমার কোশ্চেনের ভাগ অর্গানিকে যেটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যামূলক কোশ্চেন, 2 নম্বর কনভার্সন, মোস্ট ইম্পর্টেন্ট কনভার্সন। আমি একটা যৌগ দিলাম, এই যৌগ থেকে এই যৌগ কী করে আমরা বিকারক ব্যবহার করে আমরা তৈরি করতে পারবো। 3 নম্বর হচ্ছে দুটো যৌগ দিলাম, তাদের মধ্যে কী করে আমরা পার্থক্য নিরূপণ করব, মানে ভিজুয়াল চেঞ্জ দিয়ে পার্থক্য নিরূপণ করব। 3 নম্বর হচ্ছে কতগুলো একটা ABCD একটা প্রবলেম দেওয়া হলো, এই যৌগের সঙ্গে এটা বিক্রিয়া করে বি হলো, বি এর সঙ্গে এটা বিক্রিয়া করে নিয়ে বলা হলো তুমি ফ্লোচার্ট বা এটাকে যথাযথ সাজিয়ে বলো ABCD যৌগটা কী হলো লেখো। এরকম কোশ্চেন আসতে পারে। অথবা অনেক এটা এখন যেটা দেওয়া হচ্ছে ছোটো ছোটো কোশ্চেন, এই একটা রিয়াক্ট্যান্ট দেওয়া হচ্ছে, একটা প্রোডাক্ট দেওয়া হচ্ছে, তুমি রিয়েজেন্টটা বসাও। অথবা রিয়াক্ট্যান্ট দেওয়া হচ্ছে, এখানে রিয়েজেন্টটা দেওয়া হচ্ছে, প্রোডাক্ট কী হবে লেখো। এটা যে মূলত এই অ্যালডিহাইড কিটোনের কোশ্চেনে কিন্তু এটা আসার সম্ভাবনা খুব বেশি আছে। রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট দিল, রিয়েজেন্ট বসাতে হবে, অথবা রিয়াক্ট্যান্ট রিয়েজেন্ট দিল, প্রোডাক্ট বসাতে হবে। এখান থেকে মোটামুটি 10টা কোশ্চেন দিয়ে দিল, হাফ হাফ করে 10 নম্বর আসতে পারে। এই নাইট্রোজেন কম্পাউন্ড থেকে ব্যাখ্যামূলক কোশ্চেন কিন্তু আসবে। আমার যা ধারণা বিভিন্ন অ্যামিনের ব্যাখ্যা কেন বেসিসিটি অর্ডার হচ্ছে, আবার এখান থেকে একটা আসতেই পারে যে অ্যাসিডিটি অর্ডারগুলোর লেখো, অথবা অ্যাসিডিটি অর্ডারগুলোর ব্যাখ্যা বিভিন্ন, যেমন ক্লোরোঅ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড, এদের অ্যাসিডিটির ক্রম লেখো, কিংবা অনেক সময় বলবে তুমি হলো কেন ব্যাখ্যা দাও। এই ধরনের কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে মোটামুটি অর্গানিকের কোশ্চেন। স্যার অর্গানিক রিঅ্যাকশন লেখার সময় মেকানিজমটা কতটা দরকার, মানে নাম্বার মেকানিজম জেনে রাখতে বললে তো খুব ভালো। আমাদের হায়ার সেকেন্ডারির জন্য কোনো মেকানিজম দরকার হয় না, দুটো মেকানিজম রাখতে পারলে ভালো হয়, একটা অ্যালডোল কনডেনসেশন আর একটা হচ্ছে ক্যানিজারো। এছাড়া আমাদের আর মেকানিজম লাগবে না। দুটো রিয়াকশনের অ্যালডোল কনডেনসেশন মেকানিজমগুলো করে রাখতে পারলে একটু এই দিক ওদিক দিলে মানে প্রশ্ন দিলে ঝট করে বেরিয়ে আসতে পারবো। অ্যালডোল কনডেনসেশন এবং ক্যানিজারো রিয়াকশনের যদি মেকানিজম জানি আমি, তাহলে আর কোনো কিন্তু যে কোনো একটা রিয়াকশন পড়ার সময় যদি মেকানিজম দিয়ে পড়ি, তাহলে কেন হলো, কি করে হলো, আমার মধ্যে এই বোধটা তৈরি হবে। তাহলে কিন্তু মুখস্থ ব্যাপারটা যে এই রিয়াকশন মানে মুখস্থ, এই কনসেপশনটা কিন্তু হয় না। কিন্তু এই বয়সে বা এটা অনেক এত রিয়াকশানে যে প্রত্যেকটা রিয়াকশান যদি আমি মেকানিজম দিয়ে করতে যাই, তাহলে অনেক সময় ছেলেদের ছাত্ররা পারে না। সেটা কিছু যেগুলো খুব মানে ইম্পর্টেন্ট রিয়াকশান, সেই রিয়াকশানগুলো যদি মেকানিজম দিয়ে করে রাখি, তাহলে আমার মনে হবে না রিয়াকশানটা দিলে আমার হয়ে গেল, এটা একটা যুক্তি দিয়ে হলো, এটা একটা বিজ্ঞান মেনে হলো, এই বিজ্ঞানটা সে শিখবে। কারণ আমরা কেমিস্ট্রির টোটালটাতে বিজ্ঞান, এটা মুখস্থ কিছু নয়, এর মধ্যে টোটালটাই একটা লজিক আছে, কেন হয় তার উত্তর আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কেন হয় তার উত্তর আছে। হয় বলে এখানে কোনো ব্যাপারই নেই, প্রত্যেকটাতেই কেন হয় উত্তর আছে। সুতরাং সে কেন হয় এই ভাবনাটা পড়ে যদি আমি একবার পড়ি, তাহলে কিন্তু আমার কাছে এটা কখনোই দুর্বোধ্য মনে হবে না। যদি আমরা কেন হয় ব্যাপারটার মাথা ঢুকিয়ে পড়তে পারি, তাহলে আমাদের কখনো মনে হবে না যেটা আমাকে স্ট্রেসফুলি আমি মনে রাখতে হচ্ছে। এই কেমিস্ট্রি এটা কিন্তু বৈশিষ্ট্য। কিন্তু আমরা বেশিরভাগটাই অতটা মনে বুঝতে পারছি না, ওই মুখস্থ করিনি, একটা মুখস্থ করতে দুটো মুখস্থ, দুটো করে 4টে মুখস্থ করতে করতে মুখস্থের বোঝাটা বেড়ে গিয়ে আমাদের কাছে দুর্বোধ্য হয়ে যাচ্ছে। কিন্তু যদি ধীরে ধীরে আমি পড়িয়ে একটু করে বুঝে সবটা পড়ি, কেন হচ্ছে ভেবে পড়ি, তাহলে এটা অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। ছাত্রছাত্রী আমাদের কারোর অসুবিধা হবে না এটা। কিন্তু কেমিস্ট্রিতে একটা ভাস্ট সিলেবাস তো
যদি এখন এখন এই যে স্পিড করে দিয়েছে সিলেবাসটা স্পিড করে দেওয়ার জন্য ছেলেদের চাপ, তোমাদের ছাত্রছাত্রীদের চাপ তো খানিকটা কমেছে অবশ্যই। এখন এটা যদি একসঙ্গে সবটা থাকতো, ওরা 12 থাকতো, তাহলে এর থেকে অনেক বেশি প্রেসারে থাকতো। যা হোক, সময় কম, কিন্তু সেরকম তুলনায় ছাত্রদের আমাদের চ্যাপ্টারও অনেক কমে গেছে, এটা ঠিক। একদমই স্যার। এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, যে থার্ড সেম হয়ে গেছে, তাদের রেজাল্টও বেরিয়েছে। এবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমে তাদের আশা মতো নাম্বার হয়তো পায়নি, তারা ফোর্থ সেমিস্টার নিয়ে একটু চাপেই আছে অবশ্যই তো তাদের থাকা ক্ষেত্রে উচিত। তাদের ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস থাকবে? আমার অ্যাডভাইস থাকবে, কোনো রকমে এখনও যেটুকু সময় আছে, কোনো রকমেই থার্ড সেমিস্টারে আমার কি হয়েছে সেটাকে না ভেবে ফোর্থ সেমিস্টারটাকে মানে যেমন করে হোক আমাকে ভালো করতে হবে। এবং আমি যে সমস্তভাবে যেভাবে বললাম, আমি গোটা বইটাকে চ্যাপ্টারটাকে বারবার না পড়ে চ্যাপ্টারটাকে পড়ার পর সেই চ্যাপ্টারটাকে আমি কোশ্চেন ভিত্তিক সাজাবো, কী ধরনের কোশ্চেন আসছে সেইটাকে সাজিয়ে আমি যদি পড়তে পারি তাহলে কিন্তু। এবং লেখার সময় কতগুলো ব্যাপার বলবো, যেমন ডি ব্লক এ ব্লক লেখার সময় আমাকে যেন ইলেকট্রনিক কনফিগারেশন ঠিকঠাক দিই, এটা মাথায় রাখতে হবে। যেমন কোঅর্ডিনেট কেমিস্ট্রি লেখার সময় আমি যে মেটালের ইলেকট্রনিক কনফিগারেশন ঠিকঠাক দিচ্ছি কিনা, আমি লিখে গেলাম কিন্তু লেখার সময় আসল পয়েন্টই আমার থাকলো না, কিন্তু কোনো মানে দাঁড়াবে না। সেই কারণে চাপ না নিয়ে আমরা চ্যাপ্টারটাকে পড়ার পরে সেই চ্যাপ্টারটাকে আমি যেমন বললাম সাজিয়ে নাও, কোশ্চেন প্যাটার্ন ভিত্তিক সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে যদি পড়া হয় তাহলে চাপের কিছু নেই, কারণ অনেক কম চাপ আছে। আর আমার থার্ড সেমিস্টারে আমি কতটা খারাপ করেছি এই ভেবে আমাকে যদি আমি মানে ভেবেই গেলাম যে তার ইম্প্যাক্টটা আমার ওই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা খাতায় পড়ে গেল, ওটা করা যাবে। হয়েছে ঠিক আছে, কোশ্চেন পরীক্ষা আমার খারাপ হতেই পারে, সবসময় পরীক্ষা ভালো হবে এমন কি মানে আছে নাকি, ওর কোনো মানে নেই। কিন্তু এখন আমাকে সামনে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা আমাকে দিতেই হয় ভালো, এই চিন্তা ভাবনা করলেই হবে, কোনো সমস্যা নেই। এবং তার জন্য যেটা করতে হবে, বিভিন্ন যে কোশ্চেন ব্যাঙ্কগুলো বেরিয়েছে, মাস্টারমশাইকে ছেলেরা যাচ্ছে, সেই মাস্টারমশাইদের হেল্প নিতে হবে। আমি বারবার পরীক্ষা দেবো, পরীক্ষা দিয়ে আমাকে ওই পরীক্ষার উত্তরটা সংশোধন হলো কি না, আমি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারলাম কি না, এটা জাস্টিফাই করে নিতে হবে। সেই জন্য বারবার পরীক্ষা দিতে হবে। এটা মূল জায়গা হচ্ছে আমি ওইটার ভিত্তিতে পরীক্ষা দেবো, পরীক্ষা দিয়ে আমি আমার মানে উত্তরটার জাজমেন্টটা জেনে নেবো যে হ্যাঁ আমি এই উত্তরটা ঠিকঠাক পেলাম কিনা। এই জন্য ওকে বারবার কিন্তু পরীক্ষা দিতে হবে। বসে শুধুমাত্র পড়লে হবে না, পড়ার পরে যে প্রয়োগ, পরীক্ষার তো একটা আমি পড়েছি তার প্রয়োগ, এবং সেই প্রয়োগটা হচ্ছে আমি পরীক্ষার আগে আরও অনেকগুলো পরীক্ষা দিয়ে আমি প্রয়োগ করে দেখে নিলাম যে আমি প্রিপেয়ার্ড কিনা। সেই পরীক্ষার জন্য বারবার দিতে হবে, এইটুকুই আমি বলবো, বারবার পরীক্ষা দিতে হবে। একদমই স্যার। এবং পরীক্ষার হলে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, যদিও সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে লিখতে কম হয়, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা অতটা ফ্যাক্টর হয় না, তবু পরীক্ষার হলে তো একটা চাপ থাকেই সবারই, সেক্ষেত্রে বেসিক ছোটোখাটো বিভিন্ন রকম ভুল হয়ে থাকে। তো আপনি শিক্ষকতার সাথে এতদিন ধরে যুক্ত আমি রয়েছেন, সেই ধরনের জিনিসটা যেটা বলবো, যে পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পর কোশ্চেনটা তো পড়ার এখন সময় দেওয়া হচ্ছে, এবছর শুনলাম নাকি সময় দেওয়া হবে, সময় দিয়ে কোশ্চেনটা দেওয়ার পরে খাতাটার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে খাতাটা কোনো মতেই অপরিষ্কার পরিচ্ছন্ন না হয়। তার জন্য সিস্টেমেটিক ওয়েতে ভাবতে হবে। যেমন 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন এবং 3 নম্বর কোশ্চেন, এইভাবে থাকবে আমাদের কোশ্চেন 3টে। আমি 1 নম্বর কোশ্চেন লিখলাম, নিয়ে আমার একটা কোশ্চেন মনে পড়ে গেল, নিয়ে আবার সেই 3 থেকে নিয়ে এসে আমি লিখে দিলাম, এটা করবেন। 1 নম্বর কোশ্চেন আমি লিখলাম না, 1 নম্বর কোশ্চেনটা আমি পরপর একের যে আমরা 5খানা কোশ্চেন আছে, সেই 1 নম্বরে 5খানা কোশ্চেনকে ঠিকঠাক সিরিয়াল মেনটেন করে দিলাম, এইভাবে লিখবো। যদি কোনো কোশ্চেন আমার আটকে গেল আমি ওইটুকু জায়গা ছেড়ে রাখলাম, ছেড়ে রেখে আমি পরে আবার 2 নম্বর দাগ দিলাম। এবং যাতে করে এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি যাতে করে অসুবিধা না পড়েন, তাকে স্যাটিসফাই করা, আমি উত্তর লিখছি মানে আমার এক্সামিনার যিনি থাকবেন তিনি আমার খাতাটা পড়ে আমার প্রতি সন্তুষ্ট হয়ে 3 নাম্বার দেবেন, তাকে সন্তুষ্ট করার আমার দায়িত্ব থাকবে যে আমি ঠিকঠাক লিখি, সিস্টেমেটিক লিখি, যেন ভুল করব না। এইভাবে যদি মাথায় ভেবে লেখা যায় তাহলে কিন্তু কোশ্চেনটা হ্যাপাজার লিখবো না, 1-এর পরে 5, 5-এর পরে আবার 8, 9 এভাবে লিখবো না। আমি একটা কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করে লিখবো। একটা কোশ্চেনের এ পরে আমি সি, এরপরে বি আমি নাও পেতে পারি, এরপরে সি লিখলাম, কিন্তু এরপরে সি লেখার পরে আবার ডি লিখলাম,
নিয়ে আবার তারপরে এবার এ লিখলাম, ক্ষতি কিছু নেই। কিন্তু একের লিখতে গিয়ে আমি দুইয়ের আবার এ লিখে দিলাম, এটা যেন আমি না করি। প্রথমে সিকোয়েন্স মেনটেন করে আমি সিস্টেমেটিক সাজাবো কোশ্চেনগুলোকে, উত্তরগুলোকে ঠিকঠাক না সাজিয়ে লেখাটা কিন্তু মানে অনেক সময় এক্সামিনার যিনি দেখেন একের লিখলো নিয়ে আবার খুঁজেই পাচ্ছেন তিনি যিনি আমাদের ছাত্রছাত্রীরা, তো অনেক সময় যেটা করো সেটা নাম্বারটাই দিলে না, কোশ্চেনের নাম্বারটা দিলে না, সেই কোশ্চেনে খুঁজে 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 নাম্বার দিতে বাধ্য হয়। যখনই বাধ্য হয় তখন খুঁজতে হচ্ছেন, এক্সামিনার তো কখনোই নাম্বার দেবো না সেটা করেনি না, তাকে বিরক্ত হয়, এবার তার একটা ইম্প্যাক্ট পড়ে যায়। সেই কারণে আমি বলবো যে এক্সামিনার যেন সহজেই তোমার প্রশ্নের উত্তরটা খুঁজে পায়, সেই ভাবে তুমি ওই সিকোয়েন্স মেনটেন করে করে পরীক্ষার নাম্বারিংটা করবে। একের সবটা করলে, তারপরে একটু গ্যাপ রাখলে, তারপরে দুইয়ের কটা লিখলে। যদি দুইয়ের এ বি সি ডি আছে, দুইয়ের যেমন আমাদের এখানে 3খানা কোশ্চেন আছে, 5খানা কোশ্চেন আছে, দু নম্বরে 5খানা কোশ্চেন আছে, 5-এর মানে এ বি সি ডি এগুলো আছে। তাহলে এ তুমি মনে করো এটা পারলে না, তুমি সিটাই করলে প্রথমে, কিন্তু ওই 3-এর যে দুইয়ের প্রশ্নের জায়গায় এ বি সি ডি ডিসঅর্ডার হতে পারে, কিন্তু 2-এর কোশ্চেনের জায়গায় 3-এর কোশ্চেন আসবে না, কখনোই আসবে না, ঢুকবে না যেন। মানে একটা কোশ্চেন ওই ফরম্যাটে পুরোপুরি চলে আসবে, এ বি সি ডি না করলেও এ সি ডি এরকম করে আসতে পারে, যেন 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে এরকম অ্যামালগামেটেড যেন কোশ্চেন না হয়। তাহলে এক্সামিনারের ওই প্রশ্নের উত্তরগুলো পেতে সুবিধা হয়, এবং তাতে এক্সামিনারও বিরক্ত কম হন, তাতে খাতার নাম্বারটাও অসুবিধা হওয়ার কথা নয়। কোনো এক্সামিনারই কখনোই কোনো ছাত্রকে নাম্বার দেবো না বা এরকম হয় না। নাম্বার এখন পেজিং সিস্টেম আছে, নানা রকম সিস্টেম আছে, নাম্বার এক্সামিনার দিতে বাধ্য, কিন্তু তবুও যত সহজে আমরা খাতা দেখে পার করা যায়, এক্সামিনারকে সহজ করে দেওয়াটাই ভালো আমার যা মনে হয়। এটুকুই আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা। এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে যেহেতু প্রচুর চাপ কম, অনেক কম চাপ, সেমিস্টার হয়ে গেছে, বাইফার্কেটেড হয়ে গেছে, সুতরাং এমন কিছু মারাত্মক প্রেসারের মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাবে বলে আমার মনে হয় না। আগে আমরা একটা সময় ছিল যখন 11-12 একসঙ্গে পরীক্ষা হতো, সেখান থেকে এখন 11-12 আলাদা হলো, আলাদা হওয়ার পর এখন সেমিস্টার হয়ে গেল, চাপ তো অনেক কমে গেছে, কিন্তু চ্যাপ্টার একই আছে, চাপ নাম্বার শুধুমাত্র এমসিকিউ ছিল, এখন সাবজেক্টিভ হয়ে গেছে। তো লেখার এইটুকু আমাকে কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাওয়াই যায়, এবং সেই প্রিপারেশন করে কনফিডেন্টলি পরীক্ষা হলে ঢুকে ওইভাবে পরীক্ষাটা দিতে হবে আমার যা মনে হয়। একদমই স্যার, আমাদের আজকের আলোচনার সময় প্রায় শেষের মুখে। আপনার যদি কিছু বলার থাকে, যারা এবছর ছাত্রছাত্রীরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে বা 4th সেমে বসছে তাদের জন্য আপনি যদি কিছু বলতে চান। আমার বক্তব্য হচ্ছে 4th সেমে যেহেতু আমি বলবো যে 3rd সেমের কি রেজাল্ট হয়েছে সেটা একবারেই না ভেবে, আমি ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যে সমস্ত বিষয়গুলো আছে যে বা অন্যান্য সব বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমার কোন কোন চ্যাপ্টার আছে, চোখটা বন্ধ করে সেই চ্যাপ্টারটা আমি পুরোটাই সিস্টেমেটিক দেখতে পাচ্ছি কিনা, আমি সেই চ্যাপ্টারের ভিত্তিতে বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে আমি একটা কোশ্চেন দেখে তার সম্পর্কে উত্তর ভাবতে পারছি কিনা, এখনও যেটুকু সময় আছে সেটা ভাববে। এবং আমার কোশ্চেন ব্যাংক দেখে বিভিন্ন পরীক্ষা যেগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো 2-4টে দিয়ে নিজেকে জাজ করে নাও যে তুমি প্রিপেয়ার্ড কিনা। যদি প্রিপেয়ার্ড কোনো সাবজেক্টে বা কোনো চ্যাপ্টারে তোমার খামতি থাকে, সেই চ্যাপ্টারের খামতিটা পড়াশুনো করো এবং মাস্টারমশাইদের হেল্প নিয়ে সেটা মিটিয়ে নেওয়ার পরে কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে যাও। এবং তোমাদের সবার আগে কখনোই স্বাস্থ্য সম্পর্কে আগে সবাই সচেতন থাকবে। এই সময় কিন্তু তুমি পড়ে গেলে তোমার স্বাস্থ্যটাই খারাপ হয়ে গেল, রাত জাগলে না গণ্ডগোল হয়ে গেল, এইটা সবার আগে মাথায় রাখবে। স্বাস্থ্য শরীর যদি তোমার না পারমিট করে, তাহলে তুমি পরীক্ষায় প্রিপারেশন করেও তুমি সেক্ষেত্রে তোমার পরীক্ষা দিতে ভালো করে নাও পারতে পারো। সবার আগে মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্য বজায় রেখে পড়াশুনো করো, এবং পড়াশুনো করার পরে আমি বলবো সেই পড়াশুনোটাকে নিজের আত্মবিশ্বাস তৈরি করে, যাতে করে আমি পরীক্ষায় ঠিকঠাকভাবে লিখে আসতে পারি, এই কনফিডেন্সটা তুমি তৈরি করে পরীক্ষা দিতে যাও। কোশ্চেন হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের কোশ্চেন কখনোই কঠিন হয় না, কোনোবারই কঠিন হয় না, এবারেও কঠিন হবে না। এবং যা প্রশ্ন হবে তোমাদের জানা প্রশ্নের তোমাদের পড়া প্রশ্নের মধ্যেই সমস্ত প্রশ্ন হবে, আউট অফ সিলেবাস কখনোই কোশ্চেন হয় না, এটা নিয়ে কোনো চাপের নেই। কোশ্চেন
একেবারে বেসিক লেভেল হয়, খুব কঠিন কোশ্চেন হবেই না। একেবারে থরো পড়া থাকলে বেসিক লেভেল থেকে তোমাদের কোশ্চেন দেওয়া হবে। এটুকু আমার যেটুকু আত্মবিশ্বাস পরীক্ষা দেওয়া, তোমাদের দেওয়ানো সম্পর্কে, তোমাদের সম্পর্কে আত্মবিশ্বাস আছে, সবাই ভালো পরীক্ষা দেবে। কিন্তু সবার আগে মনে রাখো, শরীর যেন এবং মন যেন সুস্থ থাকে, এটা সবার আগে বলবো আমি। একদমই স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। সকলের পরীক্ষা অত্যন্ত ভালো হোক, আমাদেরও সেই কামনাই থাকবে। আর আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। টার্গেট উচ্চ মাধ্যমিকের আরও নতুন পর্ব নিয়ে আমরা আবার আসবো আপনাদের সামনে। আমি আমার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার আগে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকদের নমস্কার জানাচ্ছি। স্যারকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য জুড়ে থাকুন গীতাঞ্জলি রেডিওর সাথে। গীতাঞ্জলি রেডিও মানে দূরে থাকি তবু যেন জুড়ে থাকি। নমস্কার।